শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতা নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এবার দল ও গোষ্ঠী চিন্তার বাইরে ব্যতিক্রম ব্যক্তি প্রতিষ্ঠানকে দেয়া হবে স্বাধীনতা পুরস্কার। সংখ্যা নামবে 10-এর নিচে, জানালেন দুই উপদেষ্টা। ঠাঁই হবে না বিতর্কিতদের। এবং রোজার প্রথম দিনে হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা। পুরান ঢাকায় জমজমাট কেনাবেচা, ফলের দামে উত্তাপ। সপ্তাহ ব্যবধানে কেজি বেড়েছে 20 থেকে 50 টাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ভোট সন্ত্রাস করে সাময়িক বিজয় হলেও তা দেশ ও দল কারো জন্য ভালো ফল বয়ে আনে না। সকালে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ওয়াদাবদ্ধ কমিশন। গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে নির্বাচন কমিশন বেইমানি করবে না জানিয়ে ভালো ভোটের প্রত্যাশা করেন নির্বাচন কমিশনাররা। প্রতি বছরের মতো এবারও উৎসব আয়োজনে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এবারের স্লোগান তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। রোববার সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় 2024 সালের হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। পরে একটি বর্ণাঢ্য র্যালি নির্বাচন কমিশনের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। পরে নির্বাচন কমিশনাররা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইস্পাত কঠিন মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। রাতের বেলায় সিল মারা দেখতে চায় না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চায় না। ইস্পাত কঠিন প্রতিজ্ঞাবদ্ধ, ভেঙে যাব মস্কাবো না। আমাদের ভোটটা হোক ট্রান্সপারেন্ট। গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। কথায় বোধহয় বিশ্বাস করতে নাই, আমাদের কাজেই আমরা দেখাতে চাচ্ছি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাই। আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। সিইসি আরো জানান, ভোট সন্ত্রাস করে সাময়িকভাবে লাভবান হলেও শেষটা ভালো হয় না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। অনুষ্ঠানে ইসি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে ওয়াদা করান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠু করার জন্য, করবেন তো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় যত দেরি হবে, পতিত স্বৈরাচারী ও তার দোসররা তত ষড়যন্ত্রের সুযোগ পাবে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার বিষয়ক এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের রিপোর্টে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম স্পষ্ট। গণতন্ত্রের পথে উত্তরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার দাবিতে সবার সোচ্চার হওয়া উচিত। একই সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করে বলেন, সব ক্রেডিট নিতে গিয়ে আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবেন না। ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ আর শেখ মুজিব ক্রেডিট নিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। দেশটাকে যে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই। জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোনো জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই। দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না, কারণ যত
দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুরস্কার প্রাপ্তদের সংখ্যা 10-এর নিচে নামার ইঙ্গিত দিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এবারের তালিকায় বিতর্কিত কারো ঠাঁই হবে না। এছাড়া 6 কমিশনের জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনার পর দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো 2 সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এরই মধ্যে তা প্রকাশও করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সরকারের ভিতরে ও বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ। 6 কমিশন প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনও এসব সুপারিশ নিয়ে কাজ করছে। এ অবস্থায় রোববার সকালে সচিবালয়ে স্বাধীনতা পদক সংক্রান্ত এক সভা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শেষে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো 2 সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। 6টা সংস্কার কমিশন থেকে আশু করণীয় কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশু করণীয়গুলো কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা প্রস্তাব করব, ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে। এদিকে দেশের ক্ষেত্রে অনন্য অবদান রাখায় এবছর দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে ব্যতিক্রমী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা জানান শিক্ষা ও আইন উপদেষ্টা। দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। 21 পদক যেভাবে দিয়েছি, স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। স্বাধীনতা পুরস্কারের সংখ্যা 10-এর নিচে নামারও ইঙ্গিত দেন তারা। অবদান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলে সংগঠিত সব বিচার বহির্ভূত হত্যাসহ পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার। এতে প্রযুক্তিগত সহযোগিতা করবে জাতিসংঘ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার নিশ্চিতে শাপলা চত্বরে দমনপীড়ন, দেলোয়ার হোসেন সাইদির রায়ের পর পুলিশি বর্বরতা এবং বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংঘটিত সব নৃশংসতার নথিভুক্ত করতে হবে। আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা এবং বাংলাদেশের জনগণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। এ সময় জুলাই-আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। লুইস বলেন, 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে জুলাই গণহত্যার ফলাফল প্রকাশ করবেন ভলকার তুর্ক। এ মাসে শেষ হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত। রোববার আবু সাইদের হত্যায় প্রথম মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় গ্রেফতার 4 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর আরও জানান, আবু সাইদ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত রিপোর্টও দাখিল করা হবে এ মাসেই। আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে। বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ মাসেই দাখিল করা হবে তদন্ত রিপোর্ট। যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং এমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। যেহেতু আবু সাইদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার পরিবার। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধেও জুলাই-আগস্টের গণহত্যার তদন্ত শেষ হচ্ছে এ মাসেই। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই
গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয়। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে অংশ না নিয়েও তাকে জড়িয়ে খবর প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোজার প্রথম দিনে হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে রাজধানীর চকবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন এবং তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রোজার প্রথম দিনই বেশ জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের শাহী ইফতার বাজার, এবং এখন কিন্তু ইফতারের 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে, কিন্তু তারপরও আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ইফতার বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষের ভিড় রয়েছে এবং ইফতার সামগ্রীগুলো তারা কিন্তু যে কিনে নিচ্ছেন। এখানে নানা ধরনের যে ইফতার সামগ্রী রয়েছে, একে তো আমরা জানি যে এই ইফতার বাজারের অর্থাৎ যে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারের একটি বিখ্যাত যে ইফতার সামগ্রী রয়েছে বড় লোকের বড় বাপের পোলাই খায়, তার বাইরেও কিন্তু যে নানা ধরনের ইফতার সামগ্রী এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে একদিকে যেমন মাংস জাতীয় বিভিন্ন সামগ্রী রয়েছে, ঠিক অন্যদিকে বিভিন্ন পানীয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশেষ করে বেশ কিছু ইফতার সামগ্রী কিন্তু এবারের ইফতার বাজারে মানুষের বেশ মানে যদি ক্রেতা সামগ্রীর যে ক্রেতা সাধারণের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার মধ্যে আমি যদি বলতে চাই যে সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, তারপরে যদি বিভিন্ন ধরনের যে পরাটাগুলো সেইগুলো কিন্তু বেশ বিক্রি বাট্টা হতে আমরা দেখছি। তাছাড়াও এমনিতেই ছোলা জাতীয় আইটেম তো বিক্রি হচ্ছে, তাছাড়াও এখানে আমরা কিন্তু যে শাহী জিলাপি, বিভিন্ন ধরনের কাটলেট, পেঁয়াজু সহ নানা পদের খাবার সেখানে কিন্তু আমরা বিক্রি হতে দেখছি। এর বাইরেও কিন্তু যে কবুতরের রোস্ট, তারপরে কোয়েলের রোস্ট, মানে খাসির রানের রোস্ট, দই বড়া, হালিম, এই ধরনের যে খাবারগুলো কিন্তু বেশ বিক্রি হচ্ছে এবং এখনও কিন্তু যে নানা ধরনের যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে কিন্তু যে এখানে ইফতার সামগ্রী কিনছেন। তাছাড়াও বিভিন্ন ধরনের পানীয় শরবত সেগুলো বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে ফলের মানে ফল জাতীয় যেই পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্রেতা সাধারণ তারা কিনে নিচ্ছেন। তো আমরা একটু যুক্ত হব আমাদের সহকর্মী তোহা খান তামিমের সঙ্গে। তিনিও কিন্তু যে চকবাজারের শাহী ইফতার বাজারের খবরাখবর রাখছিলেন। তামিম। চকবাজার শাহী মসজিদে কিছুক্ষণ আগে আসরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ। আমরা দেখেছি যে আসরের নামাজের পর এখানে আরও ভিড় বেড়েছে এবং বলা যায় যে ঠিক মসজিদের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে হাজার হাজার মানুষের যারা রোজাদার ব্যক্তি রয়েছেন তারা মূলত এখানে ইফতার কিনতে আসছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বলা যায় যে বেচা বিক্রি প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু কিনছেন এবং এখানে যে কাবাব আইটেমগুলো রয়েছে, সবচেয়ে জনপ্রিয় যে আইটেমগুলো রয়েছে বড় পাপের পোলাই খাই সহ অন্যান্য যে কাবাব আইটেমগুলো রয়েছে, সুতি কাবাব, বিভিন্ন ধরনের যে কাঠি কাবাব রয়েছে, এছাড়া বিফ কাবাব রয়েছে, মাটন কাবাব রয়েছে, পাশাপাশি চিকেন কাবাব রয়েছে এবং এগুলো খাওয়ার জন্য অর্থাৎ এই কাবাবগুলো খাওয়ার জন্য নানা ধরনের যে শাহী পরোটা রয়েছে, বিশেষ করে রুটি রয়েছে, আলু পরোটা রয়েছে, বিভিন্ন ধরনের যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে এই যে এগুলো খাওয়ার জন্য অর্থাৎ কাবাব খাওয়ার জন্য সেই সবগুলোই কিন্তু এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু বলা যায় যে বিক্রি প্রায় শেষ পর্যায়ে। এবং পুরান ঢাকায় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের যে তুলতুলে নরম রুটি বানানো হয়, বিশেষ রুটি বানানো হয়, সেই রুটিগুলো কিন্তু এখানে বেশ বলা যায় যে জনপ্রিয়। পাশাপাশি শাহী যে পরোটা রয়েছে সেই শাহী পরোটাও কিন্তু বিক্রি হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে ভাজা পরোটা তো রয়েছে, ভাজা পোড়া যে তেলে ভাজা আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর পাশাপাশি সমানভাবে কিন্তু ফলের যে জুস বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বেশ জনপ্রিয়। বিশেষ করে পেঁপের জুস বিক্রি হচ্ছে, আনারসের জুস বিক্রি হচ্ছে, আস্ত ফল কেটে বিক্রি হচ্ছে। এই ধরনের যে স্বাস্থ্যকর যেই খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু খাওয়ার কথা বারবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন। এই সারা রমজান জুড়ে সারাদিন একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে দিন শেষে অতিরিক্ত তেল জাতীয় যে খাবারগুলো পরিহার করার কথা বলছেন, পাশাপাশি স্বাস্থ্যকর যে খাবার সেই খাবার গ্রহণ করার কথাই কিন্তু তারা বারবার করে বলছেন।
তো বলা যায় যে চকবাজারের যে শাহী মসজিদের সামনে যে ইফতার, সেই ইফতারের যে বেচা বিক্রি সে একেবারে তুঙ্গে উঠেছে। মানুষ বিক্রি কিনে করছেন এবং চলবে একেবারে বলা যায় যে ইফতার পর্যন্ত। এই ছিল চকবাজার থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর চকবাজারে। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মালটা, কমলা, তরমুজ, আঙ্গুর, আনারসের মতো রসালো ফলের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এতে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। বাজার তদারকি ছাড়া দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মালটা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোজাদার সহ অনেকের কাছেই এখন তেতো হয়ে উঠেছে রকমারি ফল। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মালটা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, কালো আঙুর 450, আনার আকার ভেদে 450 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে 60, পেয়ারা 120 থেকে 150 আর পেঁপে 150 টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 70 টাকা। তরমুজ অ্যাকচুয়ালি তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে। সেদিন ছিল 40 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি, 20 টাকা বাড়াই দিচ্ছে। সবাই ইফতার খাবে, ইফতার কিনবে, কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। তো সরবরাহ কম মনে হচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা, ওদের পক্ষে একেবারেই সম্ভব না ফল কিনে খাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি নাই। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। দুই দিন রোজা রাখার একটু বাজারটা বেশি, একটু প্রত্যেকে 10-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। বাজার ব্যবস্থাপনার জন্য নিয়োজিত যে টাস্ক ফোর্সটা রয়েছে সেটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে কাজ করছে, বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকায় প্রত্যেকটা জায়গাতে তাদের যেহেতু কমিটি রয়েছে, সুতরাং এই টাস্ক ফোর্স কিন্তু খুব সহজেই এই দাম নিয়ে কিন্তু বাজারে মনিটরিংটা করতে পারে। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা এক যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবারও গরমে সইতে হতে পারে কম বেশি লোডশেডিং। প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বিপুল দায় দেনা আর জ্বালানি ঘাটতির কারণে বাড়ছে দুশ্চিন্তা। তবে পিডিবির আশ্বাস, ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনো অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক। এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার 1.5 গুণ অর্থাৎ 27,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 6,200 মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে 3,500, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু। ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে 700 মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এ লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। 1 থেকে 3,000 মেগাওয়াট লোডশেডিং হতে পারে, ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু, এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে। এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিল পেমেন্ট, বিলগুলো কত আপডেট করা যায়। ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে।
হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম, এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকেই, আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং। আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ, কিন্তু তারপরও থেকে যাচ্ছে বহু চ্যালেঞ্জ। আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রীর সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকে 2 ট্রাঙ্ক ভর্তি টাকা অভিযানে জব্দ করা এই অর্থ পাঠানো হলো ট্রেজারি শাখায়। টাকার উৎসর বিষয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, গেল বৃহস্পতিবার রাতে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অন্যান্য সংস্থার সঙ্গে অভিযান চালিয়ে নগদ 2.45 লাখ টাকা উদ্ধার করে দুদক। ইতোমধ্যে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করছেন তারা। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2.45 লক্ষ টাকার বেশি অর্থ পাওয়া যায়। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সেই সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসিরউদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে। নিয়োগ সংক্রান্ত জাল জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ সিলেটের পর্যটন স্পটে বেড়াতে যান দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা করেছেন সংশ্লিষ্টরা। বছরের পুরো সময়টা জুড়ে পর্যটকের আনাগোনাতে মুখর থাকে সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলো। এসব স্পটে বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ পর্যটন স্পটগুলোতে ছিল পর্যটকের ভিড়। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফ সহ সিলেটের সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থানগুলোতেও আসেন পর্যটকরা। প্রচুর পরিমাণে টুরিস্ট স্পটে বেড়াতে এসেছে এবং তারা নিরাপত্তা, তাদের যা যা দরকার ছিল সবগুলি আমরা দিতে সমর্থ হয়েছি। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের জন্য হচ্ছে থাকার আমাদের পর্যাপ্ত আছে। 5 স্টার থেকে একদম ইকোনমি টিকেট হোটেল পর্যন্ত আমাদের আছে। এখানে অনেক নিরাপত্তা, সব কিছু ফ্যাসিলিটি আছে। সিলেটের 10টির বেশি পর্যটন স্পটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। দেশের পরিস্থিতি যেমনই হোক, ব্যস্ততম জীবনের কোলাহলকে ছাপিয়ে মানুষ চেষ্টা করেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর সে কারণেই ভ্রমণ, এবং এই ভ্রমণের সুযোগ তৈরিতে সরকারেরও আছে অনন্য ভূমিকা, এটি মনে করছেন দর্শনার্থীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।